ধন্যবাদ আপনাকে। দর্শকদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সরকার এটা প্রথাসিদ্ধভাবেই রমজানে আমাদের সামনে যখনই হাজির হয় তখন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। সরকার তারই ধারাবাহিকতা হিসাবে বর্তমানে এই সুযোগ বা এলসির যে ঋণপত্রের যে সুবিধা ঘোষণা করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই যে সরকার অগ্রিম যে সতর্কতার সাথে বাজার মনিটরিং করে যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং অন্যান্য সংস্থাকে একত্রিত করে যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটা প্রশংসনীয়। বিষয়টি হলো যে আমরা আশা করছি যে ব্যবসায়ীরা আমাদের আমদানির ক্ষেত্রে আমরা যথারীতি এখানে একটা সেটেলমেন্ট করেছি, জরিপ করেছি যে আমাদের মজুদ কীরকম আছে, আমাদের আমদানির কেমন হওয়া উচিত, কোন কোন পণ্যের কি পরিমাণ ভোক্তার চাহিদা আছে, ক্যাপাসিটি আছে, তাদের ইনকামের সাথে কোন কোন পণ্য আমরা কিভাবে তাদের হাতে তুলে দিতে পারবো। এটা ব্যবসায়িকদের তারা তাদের নিজস্ব বিশ্লেষণ থেকে তারা নিজেরা এই রমজানের সময় প্রতিবারের ন্যায় এবারও অধিকতর আরো গুরুত্ব দিয়ে একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তো সর্বোপরি আমরা আশা করছি যে রমজানে পণ্য তেমন সংকট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মাঝে একটু ভয় কাজ করছে যে সরকারের এখন সকল চোখগুলো নির্বাচনমুখী। সরকারের নিয়ত, চোখ, অ্যাটেনশন যা কিছু আছে সমস্ত কিছু এখন সরকার এবং রাজনৈতিক দল এবং সুশীল সমাজ সবাই এবং আন্তর্জাতিক দুনিয়াও বাংলাদেশের মানে নির্বাচনের প্রেক্ষাপটে কি হয় এই সুযোগে যারা সরবরাহ লাইনে থাকবে, যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে, তারা নির্বাচনের সাথে কতটুকু সংশ্লিষ্ট হবে এবং মাঠে তদারকিতে কোনো ঘাটতি হবে কিনা। যদি মাঠ তদারকিতে তাদের চোখগুলো, তাদের শক্তিগুলো, তাদের ইমেজগুলো, তাদের ব্যবস্থাপত্র যদি জমিনে মানে হুবহু পরিলক্ষিত না হয়, তাহলে একটা কৃত্রিম বা নন কোঅপারেশন হতে পারে। জনাব হান্নান, আমরা বিষয় হলো যে আমদানি আমাদের দেশে দুই রকমের ভাবে যারা ভোক্তা যোগান পায়। একটি হচ্ছে নিজস্ব উৎপাদনের ভিত্তিতে, একটা আমদানির ভিত্তিতে। দুইটার একটা সমন্বয়, সম্মিলিত ভাবে মার্কেটে যোগান দেওয়া হয়, সে যোগানের সুবিধা ভোক্তা গ্রহণ করে। বিষয়টি হলো যখন একটি আমাদের মজুদ যে উৎপাদিত কৃষি সুমারির ভিত্তিতে যে উৎপাদন হয়, সে উৎপাদনের আমরা যেটা গ্রহণ করি কৃষকদের থেকে এবং যেটা মজুদ পর্যায়ে চলে যায়, সেটি একটা সময় শেষ হয়ে যায়, যে কারণে আমাদেরকে আন্তর্জাতিক বাজার থেকে আমাদেরকে সেটা যোগান দিতে হয়। এই দুইটার যখন হারমোনি, সম্পৃক্তির কোনো ঘাটতি হয়, তখন সেই পণ্যের দাম কৃত্রিম উপায়ে বেড়ে যায়। তখন ব্যবসায়ীরা যারা ফ্রড বা মানে সুবিধাবাদী ব্যবসায়ীরা, তখন তারা দেখে যে এই ঋণপত্রের মাল পৌঁছেছে কিনা, এবং আর যেখানে আমাদের স্থানীয় উৎপাদনের ভিত্তিতে যে পণ্য বাজারে আমরা রেখে দিই, সেখানে ছোটখাটো মজুদদারিরা সেই সুবিধাটা নিতে থাকে যে বাজারে দাম বেড়েই যাচ্ছে, আমি একটু ধরে রাখি। তখন আমাদের ভোক্তাদের একটা চরম সংকটের মধ্যে আমরা ফেলে দিই। এটা শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে, মানে আমদানি এবং উৎপাদিত পণ্যের মজুদের নিরীক্ষার ভিত্তিতে এটা মানে যদি সঠিক থাকে বা এটা যদি সঠিক ওয়েতে থাকে, তাহলে এই সংকট হয় না। কিন্তু আমরা বারংবার লক্ষ্য করছি, শুধু এই বছরে না, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে দুটার সম্প্রীতিটা বা মিলনটা আমরা একরকম ধরে রাখতে পারি না, যে কারণে আমাদের এই সংকটটা দেয়। যেমন এখন পেঁয়াজ এখন এমন একটা ব্যবস্থা যেটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা আমাদের দেশে নাই, ওইভাবে গড়ে ওঠেনি। কৃষক তার মানে আদিকাল থেকে তার ট্রেডিশনাল ঐতিহ্যবাহী গতভাবেই এই পেঁয়াজটা সে সংরক্ষণ করেছে। মাঝখানে কিছু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিছু প্রযুক্তি, কিছু নীতি সহায়তায় কৃষককে দিচ্ছে, কিছু যুক্তি তর্ক, কিছু ব্যবস্থাপনা তারা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে। কোনো কৃষক এটাকে মেনে নিচ্ছে, আবার কোনো কিছু কৃষক তার আমলাতান্ত্রিক, তার সেই ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে তারা সংরক্ষণ করেছে। কিন্তু এখন এসে পেঁয়াজ রক্ষা করা যাবে না, কারণ এখন পেঁয়াজ রক্ষা করলে পেঁয়াজের অত্যধিক পচন ধরে এবং পেঁয়াজ একটা তাপে থাকে, আর এবং পেঁয়াজ ওজন ছেড়ে দেয়, যে কারণে এখন এই পেঁয়াজের কৃত্রিম একটা সংকট দেখা দিয়েছে। কিন্তু অচিরেই কাছাকাছি সময় আমাদের যে মুড়ি কাঠি যেটাকে বলি, আগাম জাতের যে পেঁয়াজটা এই কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, তখন এই সংকট আমাদের থাকবে। আমরা দেখছি এর মাঝখানে ব্যবসায়ীরা দাবি করছিল যে আমদানি করতে হবে। গভর্নমেন্ট শেষ পর্যন্ত আমদানির ব্যাপারে এখনো উদ্যোগ নেয়নি, বলছে আমরা আরো কিছুদিন দেখবো। হ্যাঁ, না, এটা গভর্নমেন্ট সঠিক করেছে, কেন কৃষকের তো বাঁচাতে হবে। কৃষক যদি আমদানির কথা বলা হয়, তাহলে এখানে মানে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, কেন কৃষকের আগাম যে পেঁয়াজটা আমাদের হাতে কিছুদিনের মধ্যে দিয়ে দেবে, তখন কৃষক সেখান থেকে ন্যায্য মূল্য পাবে না। আর
আমদানি পেঁয়াজের থেকে বর্তমান নতুন যে পেঁয়াজ আসবে তার টেস্ট, তার মজাটা ভিন্নতর। জি, আমরা আমাদের একটা যেরকম গোলাম নবীর আপনার কাছে আসতে চাই। এই সময় আমরা দেখি যে ব্যবসায়ীরা নানা ধরনের চাহিদার কথা বলে, যে অনেক চাহিদা বেড়ে যাচ্ছে, গভর্নমেন্টের কাছে শুল্ক ছাড় চায় এবং নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে পণ্যগুলো আমদানি করে। সেটি সঠিকভাবে বাজারে আসে কিনা আমরা কিভাবে বুঝবো? নাকি এটি আসলে একটা বড় পরিমাণে আমদানি করে আস্তে আস্তে ছাড়ার একটা এটা কি এরকম আমরা শুনে থাকি? আসলে আপনি কি বলবেন? জি, থ্যাংক ইউ। না, পণ্য কি পরিমাণ আমদানি হয় তা সরকারের একটা ডাটা শিট থাকে, যেহেতু শুল্কায়নের ভিত্তিতে পণ্যের ছাড়করণের ব্যবস্থা, এটা আমাদের মানে চিরন্তন। এই ডাটাটা সরকারের কাছে থেকে যায়। আর যত তেল, চিনি এবং অন্যান্য পণ্যগুলো কমোডিটি আইটেম, বিশেষ করে আমি কমোডিটি অ্যাসোসিয়েশনের কাজ করি, সেটি আবার বিক্রয়ের সময় সরকারকে আমাদেরকে ভ্যাট দিতে হয়। তাহলে সরকার কি পরিমাণ পণ্য আমি যখন ছাড় করেছি বন্দর থেকে, তার সরকারের কাছে তথ্য থাকে। আর আমি কি পরিমাণ পণ্য বাজার ব্যবস্থায় আমরা ছেড়ে দিয়েছি, সেটার ডাটাও সরকারের কাছে থেকে যায়। এই দুইটার যোগ বিয়োগের মাঝে আমরা বুঝতে পারি যে পণ্যটার অবস্থাটা কি। আমদানি এবং বিতরণের মাঝে কোনো মনোপলি কিছু হয়েছে কিনা বা কোনো কারচুপি হয়েছে কিনা, সরকার সহসা এটা ধরে নিতে পারে। দ্বিতীয়ত, এখানে যে বিষয়টি হচ্ছে, আমরা একটা মুসলিম প্রধান দেশ, মুসলিম জনগোষ্ঠী। এখানে আমরা ওই যে আপনি প্রথমে বলেছেন, আমার ভাইজান আনন্দ ভাই বলেছেন, ধন্যবাদ। বিষয়টি হলো আমরা রমজানে কি কি পণ্য আমাদের লাগে, এটার একটা বাস্তব পরিসংখ্যান আমাদের থাকা দরকার। এটা আপৎকালীন মজুদ ব্যবস্থা আমাদের করতে হবে, আর্থিকভাবে করতে হবে, রাষ্ট্রকে এই ব্যবস্থাটা নিতে হবে। শুধু রমজান সামনে করে রমজান করে যদি আমরা মুখে ফেনা তুলে দিই, তাহলে রমজানের সুবিধা রমজানের মুসলিম জনগোষ্ঠী বা যার ধর্মীয় অনুভূতি জনগোষ্ঠী এটা পাবে না, এই স্বাদ তাদের আমরা দিতে পারবো না। এটা একটা পরিকল্পনা করতে হবে, সরকার সব পরিকল্পনার সাথে রমজানের পরিকল্পনা করতে হবে, কারণ এটা চিরচারিত সমাজ সিদ্ধ, প্রথা সিদ্ধ, ধর্মীয় আচার আচরণ সিদ্ধ একটি ব্যাপার। সারা পৃথিবীতে রমজানের যে সমস্ত পণ্য লাগে তার উপর সরকার ভ্যাট প্রত্যাহার করে, শুল্ক প্রত্যাহার করে। পাশাপাশি রাজকোষকে আর্থিক যোগান দেওয়ার জন্য কোন কোন পণ্যটার উপরে শুল্ক আরোপ করলে, ভ্যাট অতিরিক্ত চাপালে সেটাকে ব্যালেন্স করা যায়, সে ব্যবস্থা সে দেশের রাষ্ট্র করে। কেন আমাদের দেশে যারা নারী জনগোষ্ঠী সবচেয়ে আমাদের এখানে কষ্ট পায়, আমাদের মা বোনেরা, আমাদের মা বোনেরা আমাদের ছেলেদের তুলনায় মেয়েরা ধর্মের প্রতি বেশি। না, আপনি বলছেন সারা বিশ্বে যখন এই ট্যাক্স শুল্ক কমায়, আমাদের দেশেও কমায় আমরা দেখি, কিন্তু সারা বিশ্বে এই রমজানের সময় পণ্যের দাম কমে, আমাদের কেন বাড়ে? আমাদের বাড়ি কেন হলো কমা, আর এটা হলো কমিয়ে ঘোষণা দিয়ে সারা। আরেকটা হলো যে আমাদের দেশের আয়ের সাথে সঙ্গতি। যেমন রমজানের সময় সাধারণত যে শ্রমিকটা কাজ করে সে রোজা থেকে ওই পরিমাণ সে শ্রম দিতে পারে না, তার ইনকাম কমে যায়, তার পকেটটা হালকা হয়ে যায়। কারণ আমাদের এখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তিন শ্রেণীর আমরা ভোক্তা পাই। পকেট হালকা হয় সেটা আলাদা হিসাব, কিন্তু আমাদের তো ভোগ্যপণ্যের দাম বাড়ে, বিশেষ করে প্রথম থেকে 1 থেকে 10ম রমজান পর্যন্ত এই সময়টা পণ্যের দাম বাড়ে, মাঝের সময় এসে একটু কমে যায় এবং শেষের দিকে সে ঈদের আগে আগে এটা আবার ঈদের পণ্যগুলোর দাম বাড়ে, মুরগি, পোলার চাল। এই হিসাব আমি গত 10 বছর হিসাব বলছি, এটা আমার একেবারে তটস্থ। আপনি সঠিকই বলেছেন। যেমন আমরা রমজানে যখন আমাদের হয় তখন কিছু পণ্য আছে যে মাসিক পণ্য হিসেবে আমরা বাজার থেকে বাস্কেট করি, আমরা পিক করি। এটা যেমন তেল, আমাদের চাউল, চিনি, বিশেষ যেগুলো, সেটা তখন আমরা প্রতিটা পরিবারই আমরা 1 মাসের টার্গেট নিয়ে বা 15 দিনের 2 সপ্তাহের টার্গেট নিয়ে সেটা আমরা বাজার থেকে সংগ্রহ করি। কিন্তু প্রথমে আমরা মাংস, অন্যান্য জাতীয় আমিষ জাতীয় খাদ্য আবার ওইভাবে আমরা বাজার থেকে করি না। কিন্তু যখন আবার ঈদ আমাদের সামনে আসে তখন প্রত্যেকের একযোগে চাহিদা হাত দিতে হয়, তখন ওটাকে বাজার থেকে সংগ্রহ করতে হয়। যখন সব হাত এক জায়গায় পড়ে তখন আপনি কিছু এদিক ওদিক হয়েই পড়বে। এটা একটা চিরন্তনের নিয়ম, চাহিদা যোগানের বিষয় থাকে। যে আমাদের এই সকল পণ্যই, বিশেষ করে এসেনশিয়াল যে অতি প্রয়োজনীয় পণ্যগুলো সরকার আগের থেকে মূল্য নির্ধারণ করে দেয় এবং যারা উৎপাদন করে এবং যারা আমদানি করে তারা সেই নির্ধারিত মূল্যের ব্যবস্থাপনার আওতায় তারা বাজারে সরবরাহ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এখানে মূল্য বাড়িয়ে বিক্রি করার কারোর কোনো সুযোগ থাকে না। যদি থাকে সেখানেই যারা তদারকি ব্যবস্থা থাকে সেখানে তারা কাজ করবে। তাদের কাজ সর্বত্র না, যে সরকার নির্ধারিত মূল্যের বাইরে
মালের চাহিদা অ্যাভেলেবল থাকা সত্ত্বেও ও মানে অতি মূল্যে বাজারে বিক্রয় হচ্ছে কিনা সেটা একটা করবে। এখানে 8টি সংস্থা যৌথভাবে কাজ করার কথা, কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হলো একটি সংস্থা 8টা সংস্থার সাথে ভালোভাবে তারা চলে না। আমরা এই পর্যন্ত দেখি নাই, মানে 8টি সংস্থা যদি মাঠে থাকে তদারকির ব্যবস্থা, তাহলে আমরা 70% যারা বোনাস এবং ইনসেন্টিভের বাইরে যে সমস্ত ভোক্তা, যারা যে জনগোষ্ঠী আছে, যারা ঈদ বোনাস পায় না, ঈদ উৎসব ভাতা পায় না, ঈদ উৎসব কি জিনিস তারা তা বোঝে না, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো। আর পণ্যে যারা আমদানি করে, উৎপাদন যারা করে, তারা কোনো অবস্থাতেই তারা ফেক বা কোনো মানে কারচুপি করার সুযোগ থাকবে না। শুধু তাদের মনিটরিং, যে তুমি প্রতিশ্রুতিবদ্ধ সরকার ঘোষিত মূল্যে এই পণ্যটা মানে খুচরা ক্রেতা পর্যন্ত পৌঁছাতে হবে। এটা দেখবে কে? এটা দেখবে 8টি সংস্থা, যেমন প্রতিযোগিতা কমিশন। এটা কি সবাই মিলে একটা নির্দিষ্ট সংস্থা হওয়া উচিত, না সবাই আলাদা না আলাদা না, যাবে? আলাদা আলাদা পার্ট আছে, কিন্তু রমজানে প্রত্যেকের জায়গায় কাজ করলে মূল কাজটি একটাই হবে, হয়ে যাবে। একটু অনুরোধ করছি যে যেহেতু আমদানির ব্যবস্থাপন পত্রে আমরা যথেষ্ট সজাগ আছি, এখন আমরা সরবরাহ মানে ব্যবস্থায় যদি আমরা সক্রিয় থাকি আর বাজার মনিটরিং ব্যবস্থা যদি আমাদের জোরালো থাকে, যারা দায়িত্বে আছে, যারা এই পবিত্র দায়িত্বে যাদের স্ক্যান্ডে যারা ক্যারি করছে, তারা যদি এই দায়িত্ব পালন করে, যে মালের আমদানি, উৎপাদন এবং এই সরবরাহ ব্যবস্থা 3টার সমন্বয়ে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আজকে এই রমজানের যে সংকট, রমজান বলে যে স্লোগান রয়েছে, আমরা এটা থামাতে পারবো। আমরা প্রত্যাশা করি